দেখো, আমরা অনেক রকম প্রত্যয় পাই। হুম, যেমন ধরো সুপ প্রত্যয়, তিং প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এরকম অনেক রকম প্রত্যয় পাই। তার মধ্যে কৃত প্রত্যয় হচ্ছে একরকম বিশেষ প্রত্যয়। কৃত প্রত্যয় সাধারণভাবে কাদেরকে বলবো? কৃত প্রত্যয় সাধারণভাবে কাদেরকে বলবো? যে স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, দেখো তো। আমি দেখতে পাচ্ছি না। কে? দীপিকা? তুমি একবার লেফট করে জয়েন করো। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? সুকন্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। হুম হুম, তাহলে কি বলছিলাম? যে সমস্ত প্রত্যয়গুলো আহ, ধাতুর উত্তর হয়, ধাতুর পরে যুক্ত হয়। এখন তাহলে বলবে যে ধাতুর পরে যুক্ত হয়, যেমন তিপ তস ঝি, সিপ থস থ মি বস মস, এই যে 18টা তিং প্রত্যয়, এইগুলো তো ধাতুর পরেই যুক্ত হয়। ঠিক আছে? এই রকম একটা নিয়ম, মানে সূত্র আছে যে কৃত অতিং, কৃদতিং, সূত্রটা হচ্ছে কি না, কৃদতিং। ঠিক আছে? মানে কি? মানে কৃত কোনগুলো? কৃত, অতিং। অতিং মানে তিং ভিন্ন। আগের দিন যেন পড়াচ্ছিলাম, সেখানে নই তৎপুরুষ সমাস পড়াচ্ছিলাম, তাই তো? কাদেরকে যেন, সুজাতা, স্মৃতি আরে ছিল। স্যার, এখানে যে অতিং হয়েছে, অতিং এর কি হবে? ন তিং। কোন অর্থে এখানে? ন তিং অতিং। বুঝতে পারছি। হুম, এখানে যে নই তৎপুরুষ হয়েছে, এই যে নকারের অর্থ কি পেয়েছি আমরা? নকারের অর্থ কি হবে এখানে? আমরা পড়েছিলাম ন ঘটহ অঘটহ, কোন অর্থে ছিল নটা? ভুলে গেছি। ভিন্নার্থে। তদন্যম হ্যাঁ, হচ্ছে। তদন্যম, তদ অন্যার্থে। ভিন্নার্থে ছিল, মানে তদ ভিন্ন অর্থে। ঠিক আছে? এখানেও ওই যে অতিং, অতিং মানে কি? ন তিং অতিং, কিন্তু নয়ের অর্থ কি? নয়ের অর্থ হচ্ছে ভিন্ন, মানে তিং ভিন্ন, মানে ধাতুর পরে যুক্ত হয়। ঠিক আছে? এরকম অর্থ হবে যে ধাতুর পরে যুক্ত হয় তিং ভিন্ন প্রত্যয় গুলি হলো কৃত প্রত্যয়। এটা হচ্ছে এই সূত্রের অর্থ। মানে যেগুলো ধাতুর পরে যুক্ত হয় কিন্তু তিং থেকে ভিন্ন হবে, তিং মানে তিপ্তস জি সিপথস থমি বস মস, এগুলো তিং প্রত্যয়, তার থেকে ভিন্ন হতে হবে। কারণ যদি তিং প্রত্যয়ের সঙ্গে যদি মানে তিং প্রত্যয়গুলোই যদি আবার ওর মধ্যে চলে যায়, তাহলে তো তিং প্রত্যয়গুলোকেও কৃত প্রত্যয় বলবো, কিন্তু তিং প্রত্যয়গুলো কৃত প্রত্যয় নয়। তিং প্রত্যয়গুলো কৃত প্রত্যয় থেকে ভিন্ন, তিনগুলো কৃত থেকে ভিন্ন। ঠিক আছে? এটা হচ্ছে বক্তব্য। তাহলে কৃত প্রত্যয় কাদেরকে বলবো এক কথায়? কৃত প্রত্যয় কাদেরকে বলবো? ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত করতে হয়, যে প্রত্যয়গুলো ফিট করতে হয়। হ্যাঁ, শুধু এইটুকুই? ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেইগুলো
কৃত প্রত্যয়, এটা বললে কি কিছু ভুল হবে না ঠিক হবে? মিতা, বললো যে দাদা এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেলাম মনে হচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, যে লিখছি স্ক্রিন দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না, অফ হয়ে গেছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হুম, কি বললাম যে ধাতুর পরে যুক্ত হয়, তাহলে যেমন গম যুক্ত ত, গত, তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে ত, তটা কি প্রত্যয়? ধাতুর সঙ্গে যুক্ত কৃত হয়েছে তটা কি প্রত্যয়। প্রত্যয়? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। তাহলে আবার যদি বলা হয় যে গমযুক্ত তিপ দিয়ে গচ্ছতি, তাহলে এই তিপ প্রত্যয়টাও তো ধাতুর সঙ্গেই যুক্ত হয়েছে, তিপ প্রত্যয়টা, তাহলে তিপটাও কি কৃত প্রত্যয় হবে? তিপটাও কি কৃত প্রত্যয় হবে, হ্যাঁ কি না? না। তাহলে কোনগুলোকে না, তাহলে কোনগুলোকে কৃত প্রত্যয় বলবো? তিন ভিন্ন যে প্রত্যয়গুলো রয়েছে সেগুলোই হচ্ছে কৃত প্রত্যয়। হ্যাঁ, তিং দেখো ক্লিয়ার হচ্ছে না, তিং ভিন্ন তো অনেক প্রত্যয় আছে, তিং ভিন্ন। ধাতুর উত্তর হবে কিন্তু তিং ভিন্ন হবে। হ্যাঁ, ধাতুর উত্তর হবে কিন্তু তিং ভিন্ন হবে, একদম। ধাতুর পরে প্রযুক্ত হবে কিন্তু তিং প্রত্যয় হওয়া চলবে না, সেইগুলো হচ্ছে কৃত প্রত্যয়। ক্লিয়ার? হুম, হ্যাঁ স্যার। এখন তাহলে আমরা কি পেলাম, যে কৃত প্রত্যয়গুলো ধাতুর পরে প্রযুক্ত হয়। কৃত প্রত্যয় অনেক আছে, সংখ্যায় অনেক কৃত প্রত্যয় আছে, কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক, গুটি কয়েক, 6টা, 5 থেকে 6টা কৃত্য প্রত্যয় আছে, 5 থেকে 6টা কৃত্য প্রত্যয় আছে। আমরা সেই কৃত্য প্রত্যয়গুলো আজকে পড়ব, ঠিক আছে? সসূত্র উদাহরণ দিয়ে পড়ব। দেখো, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। নেট দাও, নেট দাও। হুম, 1 মিনিট জাস্ট। হুম, এখন দেখো তো শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব ঠিক আছে। হুম, তাহলে কি বললাম, তাহলে এই যে কৃত প্রত্যয়গুলো হচ্ছে ধাতুর পরে যুক্ত হয় কিন্তু তিং ভিন্ন হতে হবে। এই কৃত প্রত্যয় কটা? দেখো এখানে বলা আছে কৃত প্রত্যয় সংখ্যায় 6টা, সংখ্যায় 6টা। তব্য, তব্যত, অনিয়র, নিয়ত, যত, কিয়প। তব্য, তব্যত, অনিয়র, নিয়ত, যত, কিয়প। এই কৃত প্রত্যয়গুলো হয় কোন অর্থে? সাধারণত হয় উচিতার্থে অথবা অনুজ্ঞার্থে। উচিতার্থ, হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে না। কি হচ্ছে, মানে কোনো সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি না। প্রবলেম হচ্ছে, না শুনতেও পাচ্ছি আবার দেখতে পাচ্ছি, এরকম প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কের জন্য যারা দেখতে পাচ্ছে না। একবার লেখনি আবার দেখো কি প্রবলেম। আমি ভালো দেখতে পাচ্ছি গলা কিন্তু ক্লিয়ার আছে, শুনতেই পাচ্ছি স্ক্রিনও না, খুব ক্লিয়ার আছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমার তো প্রবলেম হচ্ছে না, ওয়াইফাই। হুম, তোমার এটা বন্ধ করো তো। যাদের প্রবলেম হচ্ছে একবার লেখ দেখো আর প্রবলেম হচ্ছে কিনা, এরকম হয় মাঝে মধ্যে, আমাদেরও হয়। আমার এখানে কোনো প্রবলেম নেই কিন্তু, আমার তো ফুল নেট আছে, ভালো নেটওয়ার্ক স্যার আছে আপনার এখানে। ঠিক আছে, ক্লিয়ারই আছে। হ্যাঁ আমারও তো ফুল নেট আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি আপনি দেখতে পাচ্ছেন।
হুম হুম এবার দেখো তো শোনা যাচ্ছে ভালো করে? হ্যালো হ্যালো, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হুম হুম, দেখো দেখো তাহলে কি তাহলে বললাম কি বললাম, এই যে এই যে কৃৎ কৃৎ প্রত্যয় বা প্রত্যয় বা কৃত্য কৃত্য প্রত্যয়গুলো প্রত্যয়গুলো হয় কোন অর্থে? উচিত অর্থে, অনুজ্ঞার্থে অথবা যোগ্য যোগ্য অর্থে। অর্থে। মানে মানে এটা যোগ্য বা ইনি যোগ্য, এটা করার যোগ্য, এইরকম অর্থে হয় কৃৎ প্রত্যয়গুলো, ঠিক আছে, বা কৃত্য প্রত্যয়গুলো। চলো আর বেশি আচ্ছা আর কিছু বলি। যে তিনটে বাচ্য আছে আমরা জানি, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তিনটে বাচ্য আছে। এই তিনটি বাচ্যের মধ্যে এই যে এই যে কৃত্য প্রত্যয়গুলো হয়, তিনটি বাচ্য আছে, কর্তৃ, কর্ম, ভাব। এই যে তিনটি বাচ্যের মধ্যে যে যে কর্তৃবাচ্যে নয় কিন্তু কর্মবাচ্যে এবং ভাববাচ্যে এই কৃত্য প্রত্যয়গুলো ব্যবহার হয়। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে এই এই কৃত্য প্রত্যয়গুলো ব্যবহার হয়, ঠিক আছে। তিনটে তিনটে বাচ্য আছে, কর্তৃ, কর্ম এবং ভাব। তাই তাই ওই তিনটে বাচ্যের মধ্যে কর্মবাচ্য এবং ভাববাচ্যে এই কৃত্য প্রত্যয়গুলো ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে আমরা আমরা এতক্ষণ কি জানলাম? প্রথমে জানলাম যে কৃৎ প্রত্যয় কোনগুলো, কৃৎ প্রত্যয় কাকে বলে। কৃৎ প্রত্যয় সেগুলো কি বলে, যেগুলো ধাতুর পরে যুক্ত হয় কিন্তু তিং প্রত্যয় থেকে ভিন্ন হবে। তিং প্রত্যয় থেকে ভিন্ন কিন্তু ধাতুর পরে প্রযুক্ত যে প্রত্যয়গুলো, সেগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় অনেক আছে, তার মধ্যে গুটি কয়েক হচ্ছে কৃত্য প্রত্যয়। মানে কৃৎ প্রত্যয়ের অন্তর্গত কতগুলো প্রত্যয় আছে যেগুলোকে কৃত্য প্রত্যয় বলে, ঠিক আছে। এই কৃত্য প্রত্যয়গুলো কোন অর্থে প্রযুক্ত হয়? উচিতার্থে, অনুজ্ঞার্থে এবং যোগ্য এই অর্থে, ঠিক আছে। এই কৃত্য প্রত্যয়গুলো কোন বাচ্যে প্রয়োগ হয়? সংস্কৃতে মোট তিনটে অথবা চারটে বাচ্য আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আবার কোথাও কোথাও কর্তৃকর্মবাচ্য এটা ধরা হয়। যদি কর্তৃকর্মবাচ্য ধরা হয় তাহলে চারটে বাচ্য, এবং ধরা হয় না, ওটা আছে। কর্তৃকর্মবাচ্য হয় চারটে বাচ্চই বলতে হবে। চারটে বাচ্যের মধ্যে কর্মবাচ্য এবং ভাববাচ্যে কৃত্য প্রত্যয়গুলো ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। চলো আমরা এখন তব্বীয় এবং অনিয়র এই দুটো প্রত্যয় দেখব। সূত্র হচ্ছে তব্যাৎ তব্যানীয়রঃ। কি সূত্র? তব্যাৎ তব্যানীয়র। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক না আর বড় করব? স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আরেকটু ছোট করেন, তাহলে ভালো বোঝা যাবে। আরেকটু বড়। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সূত্র হচ্ছে তব্যাৎ তব্যানীয়রঃ। কি বক্তব্য? সূত্রের অর্থ কি? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সকল ধাতুর উত্তর সাধারণভাবে তব্যাৎ, তব্বীয় এবং অনিয়র প্রত্যয় হয়, ঠিক আছে। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সকল ধাতুর উত্তর, মানে যে কোনো ধাতু। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সমস্ত ধাতুর উত্তর কি হয়? তব্য প্রত্যয়, তব্যাৎ প্রত্যয় এবং অনিয়র প্রত্যয়, এই প্রত্যয়গুলো হয়। এখন ধরো এগুলো তোমরা অনেকেই পারবে বা বড়। কিছু এখানে নিয়ম বলি, যদি অনুবাদের ক্লাসগুলো করে থাকো বা অনুবাদের ক্লাস যে দিয়েছি একটা প্রথমটা যদি শুনে থাকো, তাহলে এটা নিশ্চয়ই জ্ঞানটা আছে। কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি? সুকন্যা, কর্তৃবাচ্যে লেখার নিয়ম? সুকন্যা শোনা যাচ্ছে? কর্তৃবাচ্যে লেখার নিয়ম বলো। হ্যাঁ দাদা, মানে কর্তা কোনো কাজটা করবে। কর্তৃবাচ্যে লেখার নিয়ম তুমি ক্লাসটা শোনোনি, তাই তো? না দাদা, শুনেছি প্রথম অনুবাদের ক্লাসটা, ওটা ইউটিউবে ছিল, ওটা শুনেছি। কোথায় তাহলে কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি সুজাতা? কর্তৃবাচ্যে মানে কর্তা উক্ত হয়, তাই উক্ত কর্মই প্রথমা হবে। আর
দুই। আর কর্মটা অনুক্ত মানে দ্বিতীয়া হবে কর্মে। তিন। আর ক্রিয়া কর্তাকে অনুসরণ করে হবে। এটা হচ্ছে নিয়ম, কর্তৃবাচ্যে লেখার নিয়ম। কি বললাম? কর্তৃবাচ্যে লেখার নিয়ম হচ্ছে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, ক্রিয়া কর্তা অনুসারে হবে। এটা বাক্য লিখছি, দেখো। ঠিক আছে, বাক্য লিখছি। বাক্য কি হবে? ধরো বলা হলো যে রাম বিদ্যালয়ে যাচ্ছে। এই বাক্যে কর্তাকে কস্তুরিকা। বিদ্যালয়ে গচ্ছতি। কস্তুরিকা বাক্যে কর্তাকে। কস্তুরিকা আছো? বাক্যে কর্তাকে, বাক্যে কর্তা হচ্ছে রামঃ। তাহলে রাম, এটা হচ্ছে কর্তা, তাই কর্তায় প্রথমা রামঃ। কর্ম কোনটা? কর্ম হচ্ছে বিদ্যালয়, কর্ম বিদ্যালয়। আচ্ছা, কর্ম তো কর্ম মানে এখানে বিদ্যালয়টা হচ্ছে কর্ম কেন হচ্ছে? বিদ্যালয় তো একটা স্থান বোঝাচ্ছে। বিদ্যালয় একটা স্থান বোঝাচ্ছে বা অধিকরণ বোঝাচ্ছে। স্থান বোঝালে অধিকরণ হয়। তাহলে এখানে কর্ম কি করে হচ্ছে? বিদ্যালয় মানে একটা স্থান, মানে অধিকরণ। এখানে অধিকরণ হওয়ার কর্তৃবাচ্যে তো দ্বিতীয়া হয়, ওই কারণেই হচ্ছে। কি কর্তৃবাচ্যে? কর্মে দ্বিতীয়া। হ্যাঁ, কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু বিদ্যালয়টা কর্ম কি করে হচ্ছে, আমার এটা প্রশ্ন। বিদ্যালয় তো স্থান। স্থান বোঝালে কোন কারক হয়? কারণ কর্তা ক্রিয়ার দ্বারা বিদ্যালয়ে যেতে চাইছে, সেই জন্য। কর্ম দিয়ে হচ্ছে রামের সব থেকে যাওয়ার ইচ্ছাই কর্ম এর দ্বারা। হ্যাঁ, একদম মনে আছে, পড়িয়েছি, মনে আছে। মানে আমি সূত্রটাই বলতে চাইছিলাম, কিন্তু ব্যাখ্যা। মানে কর্ম কাকে বলে? কর্ম হচ্ছে কর্ম কাকে বলে, ঠিক আছে? কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। কর্তাকে রাম, ক্রিয়া কি যাচ্ছে, গমন ক্রিয়া। কর্তা ক্রিয়ার দ্বারা মানে গমন ক্রিয়ার দ্বারা, ঠিক আছে, কাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করছে? অতিশয় রূপে কাকে? বিদ্যালয়। তাহলে বিদ্যালয় হবে কর্ম। আবার বলছি, কর্তা ক্রিয়ার দ্বারা, কর্তা হচ্ছে রাম, ক্রিয়া মানে এখানে গমন ক্রিয়া, সেই গমন ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করছে মানে বিদ্যালয়কে, বিদ্যালয় হচ্ছে কর্ম। তাহলে কর্মে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। তাহলে বিদ্যালয়ম। আর ক্রিয়া হবে গচ্ছতি। এটা হচ্ছে কর্তৃবাচ্য, এটা হলো কর্তৃবাচ্য, ঠিক আছে? আমি যখন একে কর্মবাচ্যে করব, কর্মবাচ্যে লেখার নিয়ম কি? কর্মে প্রথমা হবে, কর্তায় তৃতীয়া, আর ক্রিয়ার সঙ্গে মানে যক প্রত্যয় করে আত্মনেপদী হবে, এরকম কিছু। বলছি। আর ক্রিয়া হবে কর্মানুসারী। আগে প্রথম দুটো করো, ঠিক আছে? বাক্য হচ্ছে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি। হ্যাঁ, দেখা যাচ্ছে, কারণ আমি নিজেই মোবাইলে অন করা আছে, মোবাইলে জয়েন হয়েছি। ল্যাপটপ প্লাস মোবাইল দুটো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না। তোমরা একবার লেফট জয়েন হও। জ্যোতিকা তো অনেকবার জয়েন হচ্ছে, দেখতে পাচ্ছি। দাঁড়াও, আমি বেরিয়ে গেলাম একবার, দাঁড়াও তো। এরকম তো হয় না। আজকে বৃষ্টি হয়েছে তো, ওই কারণে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এরপর দেখো তো, দেখা যাচ্ছে?
জ্যোতিকা, কস্তুরিকা দেখা যাচ্ছে? না তাহলে কি বললাম? বাক্য হচ্ছে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এটাকে অনুবাদ করো। মানে অনুবাদ নয়, কর্মে, এটাকে কর্মবাচ্য করতে হবে। দেখো কর্মবাচ্য করার নিয়ম কি আছে? কর্মে প্রথমা, প্রথম নিয়ম হচ্ছে কর্মে প্রথমা। তাহলে কর্ম কোনটা এখানে? বিদ্যালয়। করলাম বিদ্যালয়। ঠিক আছে, কর্তা কে আছে? কর্তা রামঃ। সেখানে কি হবে? তৃতীয়া হবে রামেণ। তাহলে রামেণ বিদ্যালয়ঃ আর গচ্ছতি এটা হবে গম্যতে। ঠিক আছে, গম্যতে হবে। আমি এটা পরে যখন অনুবাদ করাবো তখন ভালো করে বলবো। আরো শুধু এইটুকু যেগুলো করাচ্ছি এগুলো মাথায় রাখবে, বিশেষ করে মাথায় রাখবে এই দুটো নিয়ম। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, কর্ম অনুসারে ক্রিয়া, আর কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুসারে ক্রিয়া। ওইগুলো দুটো নিয়ম মনে রাখবে আর এটা বোঝার চেষ্টা করো। কি বললাম? রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এটাকে চেঞ্জ করলে হবে রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। কেন হলো না? কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা, রামঃ হয়েছে কর্তা প্রথমা হয়েছে, বিদ্যালয় কর্ম দ্বিতীয়া হয়েছে, গচ্ছতি ক্রিয়া কর্ম কর্তা অনুসারে হয়েছে। আর এদিকে কর্মবাচ্যে যে লেখার নিয়ম, সেখানে কর্মে প্রথমা, দেখো কর্মে প্রথমা এটা ছিল কর্ম, এই যে এখানে বিদ্যালয়ম কর্ম ছিল, এখানে প্রথমা হয়ে গেছে। আর কর্তায় তৃতীয়া, কর্তা ছিল রামঃ, সেখানে তৃতীয়া হয়ে রামেণ হয়েছে, আর গচ্ছতিটা হয়েছে গম্যতে। এখন এই যে কর্মবাচ্যে হয় কোনগুলো? কর্মবাচ্যে হয় এই তব্বীয় এবং অনিয়র প্রত্যয়। দেখো কি আছে? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সকল ধাতুর উত্তর, সকল ধাতুর উত্তর সাধারণভাবে তব্যেত অনিয়র প্রত্যয় হয়। ঠিক আছে, এটা দরকার নেই। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সকল ধাতুর উত্তর সাধারণভাবে, ঠিক আছে, সাধারণত তব্যে অনিয়র, এই তিনটি প্রত্যয় হয়। কি বললাম? কর্মবাচ্য ভাববাচ্য। আমরা এখন কর্মবাচ্য করছি। দেখো এখন যদি বাক্যটাকে আমি এরকম লিখি, আচ্ছা ওই যে কৃত্য প্রত্যয়গুলো কোন কোন অর্থে আমি হয় বললাম বলো তো? আমি বললাম একটু আগে, কৃত্য প্রত্যয়গুলো কোন কোন অর্থে হয়? তো যোগ্যার্থে, উচিতার্থে, আর একটা অনুজ্ঞার্থে। যোগ্য অর্থে, উচিতার্থে আর অনুজ্ঞার্থে। ধরো আমি এরকম বললাম বাক্যটাকে যে রামের দ্বারা বিদ্যালয় যাওয়া উচিত। আমি বাক্যটাকে এরকম ঘুরিয়ে দিলাম। উচিত মানে কোন অর্থে তুমি প্রয়োগ করবে? উচিত মানে তুমি কি প্রত্যয় যোগ করবে? কৃত্য প্রত্যয় প্রয়োগ করবে। যখনই উচিত বলবে তখনই কৃত্য প্রত্যয় প্রয়োগ করবে। আর কৃত্য প্রত্যয়গুলো কোন বাচ্চে হয়? কর্মবাচ্যে। মানে যখন তুমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করবে এটা ভাবছো, কোন ধাতুর সঙ্গে যখন তুমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করবে এটা ভাবছো, তখন তোমাকে অবশ্যই বাক্যটা কর্মবাচ্যে লিখতে হবে। তুমি কর্তৃবাচ্যে করতেই পারবে না। যখন তুমি কোন ধাতুর সঙ্গে কৃত্য প্রত্যয় প্রয়োগ করবে এটা ভাবছো, তখন তোমাকে বাক্যটা কর্মবাচ্যেই প্রয়োগ করতে হবে, অন্য বাচ্যে প্রয়োগ করা যাবে না। আর কর্মবাচ্যে যখন তুমি প্রয়োগ করবে তখন কর্তায় কোন বিভক্তি হবে? কর্মবাচ্যে বাক্য লেখার সময় কর্তায় কোন বিভক্তি হবে? তৃতীয়া। তাহলে রামেণ, রামের দ্বারা। কর্মে কোন বিভক্তি হবে? বিদ্যালয় হবে প্রথমা। বিদ্যালয়। আর এখানে যাওয়া কোন ধাতু? গম ধাতু। আর উচিতার্থে কোন কোন প্রত্যয় হয়? কৃত্য প্রত্যয়। হ্যাঁ, কৃত্য প্রত্যয়। তার মধ্যে
তব্য অনিয়র। তব্য অনিয়র। দেখো তোমার ক্রিয়াটা হবে হয় গন্তব্য না হয় গমনীয়। রামেণ বিদ্যালয়ঃ গন্তব্যঃ অথবা গমনীয়। রামের দ্বারা বিদ্যালয়ে যাওয়া উচিত। অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হলো, মানে হয়তো এটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ মানে বুঝতে পেরেছি যে অনেকের বুঝতে অসুবিধা হলো যে এই কারণ এই যে অনুবাদের যে ধারা, এখান থেকে তোমরা অনেকটা ডিটাচ হয়ে গেছো বা এর সঙ্গে যুক্ত নেই, কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি শুধু এটুকু বোঝালাম যে দেখো উচিত অর্থে যখন আমরা উচিত উচিত এইরকম কোন বাক্য প্রয়োগ করি সেখানে দেখো দাদা উচিত বা উচিত অর্থ হলেই আমরা ওই তব্য বা অনিয়র করবো, তাই তো? হ্যাঁ, শুধু তব্য বা অনিয়র নয়, আমরা আরো কিছু প্রত্যয় পরে পরে পাবো, সেগুলো করতে পারবো। ঠিক আছে, আরো কিছু প্রত্যয় আমরা পাবো, আমরা পরে পরে তখন বলবো। ঠিক আছে, যৎ প্রত্যয় উচিত অর্থে মানে কৃত্য প্রত্যয়গুলো সবগুলোই উচিত অর্থে হয়। কৃত্য প্রত্যয় যতগুলো পেলাম তব্য তব্য অনিয়র যৎ নত কিয়প, এই সবগুলোই উচিত অর্থে হয়, যোগ্য অর্থেও হয়। এবার প্রসঙ্গ অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ ধরে? আমরা কর্তৃবাচ্যে লেখার নিয়ম দেখলাম। কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি? কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুসারে ক্রিয়া। ঠিক আছে, কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুসারে ক্রিয়া। আর হচ্ছে আর কি পেলাম? আর পেলাম যেখানে কর্মবাচ্যে লেখার নিয়ম কি? কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া, কর্ম অনুসারে ক্রিয়া। আমরা কি করে বাক্যে প্রয়োগ হয় দেখলাম, এবং কৃত্য প্রত্যয়গুলো কোন অর্থে প্রয়োগ হয় তা আমরা দেখলাম, যে উচিতার্থে, যোগ্য অর্থে এবং অনুজ্ঞা অর্থে, এই তিনটে অর্থে প্রয়োগ হয়। ঠিক আছে, তাহলে আমরা যে সূত্রটা পড়লাম তব্য তব্য অনিয়র, ঠিক আছে, তব্য তব্য অনিয়র, এই সূত্রের অর্থ কি পেলাম? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সাধারণভাবে সমস্ত ধাতুর উত্তর কি প্রত্যয় হবে? তব্যত এবং অনিয়র। তব্য তব্যত অনিয়র এই তিনটে প্রত্যয় হবে। ঠিক আছে, এখন যেমন ধরো বলা হয়েছে যে এই কাজটি করা উচিত, সেখানে গমন করা উচিত, এই কাজটি করা উচিত। ঠিক আছে, ইদম কার্যম করণীয়ম, ইদম কার্যম কর্তব্যম, এই কাজটি করা উচিত, ইদম কার্যম করণীয়ম অথবা ইদম কার্যম কর্তব্যম। ঠিক আছে, সেখানে যাওয়া উচিত, তত্র গন্তব্যম অথবা গমনীয়ম, তত্র গন্তব্যম অথবা গমনীয়ম। দেখো বোঝা গেল? হ্যাঁ কিনা? বোঝা গেল? এরকম বলেছি তোমাদের চন্দ্র দেখা উচিত। তোমাদের মানে কি? তোমাদের দ্বারা। তোমাদের মানে তোমাদের দ্বারা। যখনই তুমি উচিত অর্থে বলবে উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত, তখনই বুঝতে হবে তাদের দ্বারা, তার দ্বারা, আমার দ্বারা, আমার দ্বারা করা উচিত, তার দ্বারা করা উচিত, রামের দ্বারা করা উচিত। এখানে দ্বারা একটা প্রয়োগ করতে হবে। তাহলে তোমাদের বা সকলের, ঠিক আছে, এটা সকলের করো, সকলের দ্বারা। সকলের দ্বারা কি হবে? সর্বৈহি, সর্বৈহি চন্দ্রঃ দ্রষ্টব্যঃ। দৃশ ধাতু, তার সঙ্গে তব্য করলে দ্রষ্টব্য হয়, আর দৃশ তার সঙ্গে অনিয়র করলে হয় দর্শনীয়। সকলের দ্বারা চন্দ্র দ্রষ্টব্য, সেখানে গমন করা উচিত, তত্র গমনম কর্তব্যম, তত্র গমনীয়ম, এটাও হয়। ব্যাকরণ সকলের পাঠ করা উচিত, সর্বৈহি ব্যাকরণম পঠনীয়ম, সর্বৈহি ব্যাকরণম পঠিতব্যম। ঠিক আছে, এরকম হয়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে তব্য তব্য এবং অনিয়র এই তিনটে প্রত্যয় কোন বাচ্যে হয়?
কর্মবাচ্যে ভাববাচ্যে, ঠিক আছে। আর কোন কোন অর্থে হয়? উচিতার্থে, যোগ্য অর্থে এবং অনুজ্ঞার্থে। বোঝা গেল? আমি এরকম এখানে আমি অনেক উদাহরণ এই যে দিয়েছি দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এখানে আমি অনেক উদাহরণ দিয়েছি, অ্যাড করেছি, আরো অ্যাড করব, ঠিক আছে, আরো অ্যাড করব। তোমরা যতটুকু টাইম পাবে, হাতে তো বেশি সময় নেই, যতটুকু টাইম পাবে নিষ্ঠা সহকারে এতেই মন দিয়ে থাকো। যেখানে যা বই পাবে এই রূপগুলো দেখবে, যে কোন প্রত্যয় যোগ করে কি রূপ হচ্ছে। নেট থেকে ঘাঁটবে, ইউটিউব ঘাঁটবে, মানে এই 2 মাস, হ্যাঁ 2 মাস 2.5 মাস অন্য কোনো চিন্তা করো না, তাহলে কি হবে? অনেকটা এগিয়ে যাবে। যতটুকু শেখা যায়, যেখান থেকে শেখা যায়, অনেক হেল্প হবে। যে স্যার যতটুকু করাচ্ছেন ততটুকুই করে ওখানেই সব হয়ে যাবে এরকম নয়, নিজে থেকেও অনেক পড়তে হবে। দেখো পরবর্তী হচ্ছে যৎ প্রত্যয়। পরবর্তী কি না? যৎ প্রত্যয়। যৎ, দেখো কৃত্য প্রত্যয়ের লিস্টে যৎ প্রত্যয় আছে। কৃত্য প্রত্যয়ের লিস্টে যৎ প্রত্যয়, এই যে যৎ আছে, যৎ প্রত্যয়। এখন আমরা পড়বো যৎ প্রত্যয়। যৎ প্রত্যয়ের কতগুলো সূত্র পাবো? সেই সূত্রগুলো কি? প্রথম সূত্র হচ্ছে অচো ইয়ৎ। অচো ইয়ৎ না, অচহ মানে কি? অচহ পদের অর্থ হচ্ছে অজন্ত, মানে অচহ এটা একটা বিশেষণ। এখানে অচহ এটা বিশেষণ। কিরকম বিশেষণ? না ধাতুর বিশেষণ। অচহ ধাতোহ, এরকম। অচহ মানে কি? অজন্ত। অজন্ত মানে কি? অচ অন্তে আছে যার। অচ মানে কি? অঙ্কিতা। অচ মানে কি? অঙ্কিতা। অচ মানে কি? স্বরবর্ণ। স্বরবর্ণ। অচ মানে স্বরবর্ণ। হল মানে কি? ব্যঞ্জন বর্ণ। হল মানে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে অজন্ত মানে কি? অচ মানে স্বরবর্ণ। অজন্ত মানে কি? অচ অন্তে আছে যার। অচ মানে স্বরবর্ণ, অন্তে আছে যার। দেখো আমি দুটো উদাহরণ দিচ্ছি ধাতুর, তোমরা বলবে কোনটা অজন্ত কোনটা অজন্ত নয়। যদি বলা হয় যে সেব, ক্রি, কোনটা অজন্ত আর কোনটা অজন্ত নয়? ক্রিটা অজন্ত। ক্রিটা অজন্ত, আর সেবটা হলন্ত, মানে অজন্ত নয়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে বক্তব্য হচ্ছে যে অজন্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে, হলন্ত ধাতুর উত্তর কিন্তু হবে না। হলন্ত ধাতুর উত্তর কিন্তু হবে না, ঠিক আছে। অজন্ত এর লিস্টে ধরো আরো যাবে দা, ধা, ঠিক আছে, তারপরে চি, এরকম জি, জিও তো হবে। ভু লিখেছি তো, ভু, এরকম গই, এরকম সব ধাতু আছে, ঠিক আছে। পা, একদম। এই ধাতুগুলো অজন্তের দিকে যাবে, আর বাকিগুলো আরো সব আছে বলবো। তাহলে কি হলো? অজন্ত ধাতুর থেকে যৎ প্রত্যয় হবে। সূত্র হচ্ছে অচো ইয়ৎ। উচিতার্থেই হয়, কিন্তু উচিতার্থ যৎ প্রত্যয়। যৎ একটা কৃত্য প্রত্যয়, অতএব কৃত্য প্রত্যয় মানে উচিত অর্থে হবে। অতএব উদাহরণ কি দিচ্ছে?
তৃষ্ণার্তের জলপান করা উচিত। তৃষ্ণার্তের জলপান করা উচিত। তৃষ্ণার্তেন জলম পেয়ম। দেখো এখানে কিন্তু যে ওই যে অনিয়র বা তব্বীয় ওইগুলোও কিন্তু হবে, কারণ অনিয়র বা তব্বীয় কি বলা হয়েছে, যে অনিয়র এবং তব্য সমস্ত ধাতুর উত্তর হবে, ওর কোনো বাজবিজ নেই। ওখানে অজন্ত হলন্ত সমস্ত ধাতুর উত্তর অনিয়র হবে, তব্বীয় হবে। কিন্তু যৎ প্রত্যয়টা কেবলমাত্র অজন্তের উত্তর হবে, অজন্ত ধাতুর ক্ষেত্রে হবে। তার মানে যেগুলো হলন্ত সেখানে কিন্তু যৎ প্রত্যয় যেতে পারবে না। বোঝা গেল কি বললাম? যেগুলো হলন্ত সেখানে কিন্তু যৎ প্রত্যয় যেতে পারবে না, ওগুলো হলন্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে না। কিন্তু যেগুলো অজন্ত সেখানেই যৎ প্রত্যয় হবে। আর অন্যদিকে যে তব্বীয় এবং অনিয়র ওই প্রত্যয়গুলো কিন্তু সবাইকার ক্ষেত্রে হবে। তাহলে এখানে যেমন পেয়ম হবে তেমনি তব্য করলে হবে কি পা তব্যম। যদি অনিয়র করা হয় তাহলে পানীয়ম। বোঝা গেল কি বললাম? কি বললাম ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ কি না? না বোঝা গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। মানে তব্বীয় এবং অনিয়র এই দুটো প্রত্যয় যেহেতু সমস্ত ধাতুর উত্তর হয় উচিতার্থে, তাহলে এখানেও হবে পা ধাতুর উত্তর হবে, পাতব্যম পানীয়ম হবে। তব্য করলে পাতব্যম, পানীয়ম অনিয়র করলে হবে পানীয়ম। আর যেহেতু পাটা অজন্ত ধাতু সেই জন্য একটা এক্সট্রা যৎ প্রত্যয় হবে। যৎ প্রত্যয় করলে হবে পেয়ম, যৎ প্রত্যয় করলে হবে পেয়ম। ঠিক আছে? এর প্রক্রিয়াটা দেখিয়ে দিলে মনে থাকবে কি? তাহলে রূপগুলো কি করে আসছে বুঝতে পারবে। যখন তুমি যৎ প্রত্যয় করছো, যখন তুমি যৎ প্রত্যয় করছো, ধরো পা, যুক্ত যৎ, সূত্র কি অচ, অচয়ৎ। সুজাতা বন্ধ করো, মিউট করো। অচয়ৎ, অচয়ৎ করার পরে এখানে এই যে যতের তকারটির সঙ্গে হয়ে লোপ যায় তাকে জ। একটা সূত্র আছে ইদ্যতি, মানে এটা ভাঙলে হবে ইত্যতি। ইদ্যতি ভাঙলে হবে ইত্যতি। মানে কি? যৎ প্রত্যয় পরে থাকলে ধাতুর আকারের ইকার হয়। কি বললাম? যৎ প্রত্যয় পরে থাকলে ধাতুর আকারের কি হবে? আকারের স্থানে কি হবে? ইকার হবে। তাহলে পাটা কি হয়ে যাবে? ই যুক্ত ইয়। এটা এলো। একটা সূত্র আছে যে সার্বধাতু কার্ধ ধাতু কয় হইল। তোমরা সবাই পড়েছো এগুলো। সার্বধাতুক প্রত্যয় অথবা আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর ইকের গুণ হবে এরকম। ধাতুর ইকের গুণ হবে। এখন প্রশ্ন আসবে সার্বধাতুক কোনগুলো, আর্ধধাতুক কোনগুলো, তাই না? টিপ, তস, ঝি, সিপ, থস, থ, মিপ, বস, মস, ত, আতম, ঝ, থস, আথম, ধম, ইট, বহি, মহিং। এইগুলো হচ্ছে সার্বধাতুক প্রত্যয়। ঠিক আছে? এগুলো কি প্রত্যয়? সার্বধাতুক। আর্ধধাতুক প্রত্যয়
এর থেকে ভিন্ন সমস্ত প্রত্যয়ই আর্ধধাতুক প্রত্যয়। তাহলে বলো এই যে যতটা সার্বধাতুক নাকি আর্ধধাতুক? যতটা সার্বধাতুক নাকি আর্ধধাতুক? এই তিপ্তস ঝি সিপথস থ মি বস মস আতাম ঝ আর্ধধাতুক। তিপ্তস ঝি সিপথস থ মি বস মস ত আতাম ঝ থাস আথাম ধ্বম ইট বহিং মহিং। এইটা হচ্ছে এই যে 18টা প্রত্যয়, এই 18টা প্রত্যয়কে বলা হয় সার্বধাতুক প্রত্যয়। এর থেকে ভিন্ন প্রত্যয় সব আর্ধধাতুক। তাহলে যতটা কি এদের মধ্যে পড়ছে? এই লিস্টের মধ্যে আসছে যতটা নাকি না? যদি না আসে তাহলে আর্ধধাতুক হয়ে গেল। কি বলছে? সার্বধাতুক অথবা আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর ইক মানে ইউ রি, ঠিক আছে, ই উ রি রি, এদের গুণ হবে। ঠিক আছে, ই উ রি রি এদের গুণ হবে। দেখো ইকের গুণ হবে, ইক বলতে ই উ রি রি। এখন এর গুণ হলে একার, উয়ের গুণ হলে রি, এর গুণ হলে অর, রি গুণ হলে অল, এইগুলো হবে। ঠিক আছে, ইয়ের গুণ হলে একার, উয়ের গুণ হলে ওকার। মানে ইকারটার যদি গুণ হয়ে যায় তাহলে একার হয়ে যাবে। উকারের গুণ হলে ওকার, রিকারের গুণ হলে অর, রিকারের গুণ হলে অল। যদিও এইগুলো অনেক ডিটেলস হয়ে যাচ্ছে, কিন্তু আমি কেন বলছি, এই প্রক্রিয়াটা যদি তোমরা মাথায় ঢোকাতে পারো, এখন হয়তো আমি বলছি তোমাদের হয়তো কতটা মাথায় যাচ্ছে আমি জানি না। যদি ঘরে কোন এক সময় নিয়ে এটা বসো, এই রেকর্ডিং শুনবে, শোনার পরে যদি মাথায় ঢুকে যায়, তখন যে কোনো ধাতুর উত্তর আমি হাতে গোনা কয়েকটা দেব, খুব বেশি হলে 60টা দেব, 50টা 60টা দেব। ধাতু তো তার থেকে অনেক বেশি আছে। ঠিক আছে, যদি এই প্রসেসটা তোমাদের মাথায় ঢুকে যায় যে যত প্রত্যয় হলে কিভাবে রূপটা আসবে, তখন তোমাদেরকে আর ওই মুখস্থ করতে হবে না। যে কোনো ধাতু থেকে যে কোনো ধাতু থেকে যত প্রত্যয় করলে কি রূপ হবে তুমি অনায়াসে বার করতে পারবে, নিশ্চিন্ত বার করতে পারবে, একদম শিওর বার করতে পারবে। তাই এই প্রক্রিয়াটা দেখানো একবার। কি বললাম বোঝা গেল? অঙ্কিতা, দীপিকা বোঝা গেছে কি বললাম? মিতা বোঝা গেছে? অন্তরা গেছে কি বললাম? অন্তরা, আকাশ, আকাশ, আকাশ নতুন বোঝা যাচ্ছে? আকাশ, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো সার্বধাতুক অথবা আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর ইকের গুণ হবে। দেখো এবারে মিলিয়ে নাও। এখানে ধাতু কি ছিল? পা থেকে হয়েছে পি। ইক কোনটা? কোনটা? এ হবে, এটা এ হবে। ঠিক আছে, ইটা হবে এ, তাহলে পিটা হয়ে যাবে পে, আর আছে ইয়, তাহলে পেয়, পেয় হলো। এবারে পেয় হলো। এবারে এই যে কৃত্য প্রত্যয়, এইগুলো হয় কর্মবাচ্যে। কৃত্য প্রত্যয় কোন বাচ্চা হয়? কর্মবাচ্য বা ভাব বাচ্চা। কর্মবাচ্য ভাব বাচ্চে। এবারে কর্ম যদি পুংলিঙ্গ হয় তাহলে এটা হবে পেয়। ঠিক আছে, কর্ম যদি ক্লিবলিঙ্গে হয় হবে পেয়ম, কর্ম যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে পেয়া। এরকম ধরো বলা হলো যে রস পান করা উচিত, রস পান করা উচিত। কি হবে? রসঃ পেয়ঃ, রসঃ পেয়ঃ। যদি বলা হয় রস পান করা উচিত, রসঃ পেয়ঃ। ঠিক আছে, এরকম।
যদি বলা হয় যে জল পান করা উচিত, কি হবে? জলম জলম পেয়ম। পেয়ম, একদম, ঠিক আছে। আর যদি বলা হয় যে সুরা পান করা উচিত, তাহলে কি হবে? সুরা পেয়া। দেখো এইভাবে হয়। এখন আমি পুরো ব্যাপারটা স্পিডে বলে দিলাম, জানি অনেকেরই একটু হয়তো ঢুকেছে, মাথায় একটু হলেও বুঝতে পেরেছো, কিন্তু ক্লাস শেষ হলেই অনেকটা গুলিয়ে যাবে। কিন্তু রিপিট ক্লাসটা শুনবে, তাহলে মাথায় বসে যাবে, ঠিক আছে, অসুবিধা হবে না। তাহলে কি পেলাম? অচয়ত সূত্রের কি অর্থ পেলাম? অজন্ত ধাতুর উত্তর কি হবে? যৎ প্রত্যয় হবে। অজন্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী সূত্র হচ্ছে, আর একটা সূত্র আছে, পো রদুপধাত ইয়াত। পো রদুপধাত ইয়াত। পো মানে হচ্ছে পবর্গ, মানে পবর্গীয় বর্ণ অন্তে আছে। একটু ভালো করে লিখি, বর্ণ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়, ওই উচিতার্থে। পবর্গীয় বর্ণ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয় উচিতার্থে। কি বললাম বোঝা গেল? পবর্গীয় বর্ণ অন্তে আছে, যেমন ধরো ধাতু হচ্ছে লব ধাতু, লব, এখানে লব ধাতু, এখানে কূপ ধাতু, কূপ, এখানে নম ধাতু। দেখো প্রত্যেকটা ধাতুর অন্তে পবর্গীয় বর্ণ আছে, হ্যাঁ কিনা? সেবটাও হবে, সেব্বিয় হবে, এরকম। সেবটাও আছে, ঠিক আছে। দেবতাগণ সেবার যোগ্য, কি হবে? দেবাহা সেব্যাহা, দেবাহা সেব্যাহা, এখানে সেব, দেবাহা সেব্যাহা, মানে অস্মাভির, আমাদের দ্বারা, দেবাহা সেব্যাহা, হ্যাঁ, আমাদের দ্বারা, এরকম করে দেখ একটু, আমাদের দ্বারা দেবতাগণ সেবার যোগ্য, তাহলে কি হবে? অস্মাভি দেবাহা সেব্যাহা, আমাদের দ্বারা দেবতাগণ সেবার যোগ্য, মানে তারা উপাসনার যোগ্য। কি বললাম? পবর্গীয় বর্ণ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়। পবর্গীয় বর্ণ কি কি? প ফ ব ভ ম। পয়ের উদাহরণ কূপ, কূপ্য, রাজ্ঞা ভৃত্যাহ ন কূপ্যা, মানে রাজার দ্বারা ভৃত্যদের প্রতি কোপ করা উচিত নয়। মিতা কিছু বলছো? শুনতে পাচ্ছিলাম না, ওই জন্য বলছিলাম। তাহলে কূপ্য। আর সেব হচ্ছে সেব্য, ব পবর্গীয় বর্ণ, লব ভ পবর্গীয় বর্ণ, নম, ঠিক আছে, মকার পবর্গীয় বর্ণ। তাহলে প্রত্যেকটা বর্ণই পবর্গীয় বর্ণ, ধাতুর অন্তে আছে, তাই এখানে যৎ প্রত্যয় হবে। তাহলে যৎ প্রত্যয়ের দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে অচয়ত আর একটা হচ্ছে ও রদুপধাত ইয়ত। যদিও তোমাদের সূত্র নিয়ে কোনো কাজ নেই, তথাপি
শুধুমাত্র যদি নিয়মগুলো বলে দিই সেখানে মাথায় রাখতে অসুবিধা হবে। আমি বলেই দিতে পারতাম যে পবর্গীয় বর্ণ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে, কিন্তু সূত্র সহকারে বললে তোমরা সূত্রগুলো মাথায় রাখবে, অর্থগুলো অটোমেটিক মাথায় চলে আসবে। সূত্রগুলো মাথায় রাখবে, অর্থগুলো মনে রাখবে, দেখবে উদাহরণ অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? পরবর্তী সূত্র হচ্ছে শকি সহশ্চ। শকি সহশ্চ শক ধাতু এবং সহধাতু, শক ধাতু এবং সহধাতু এই দুটো ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়। শক এবং সহ, শক ধাতু এবং সহধাতু এই দুটো ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয় উচিতার্থে। না শক শক মানে এরকম হয় না যে শক্নোতি অহম কার্যম কর্তুম শক্নোমি, স কার্যম কর্তুম শক্নোতি, স সে কার্যম কাজটি কর্তুম করতে শক্নোতি পারবে, অহম কার্যম কর্তুম শক্নোমি আমি কাজটা করতে সমর্থ। ঠিক আছে? শক ধাতু কর্মবাচ্য হয় ময়া তেন শক্যতে, কার্যম কর্তুম তেন শক্যতে কাজটা তার দ্বারা সে করতে পারবে, তেন শক্যতে কর্মবাচ্যে। এখন বক্তব্য এই যে শক ধাতু এবং সহধাতু এই দুটোর যোগে কি হয়? যৎ প্রত্যয় হয় উচিতার্থে। কি বলছে? কাজটা তুমি করতে পারবে কি? ইদম কার্যম তয়া কর্তুম শক্যম কিম, দেখো শক্যম এখানে হয় যৎ প্রত্যয়, শক্যম যৎ প্রত্যয় হয়েছে, সৈহম যৎ প্রত্যয় হয়েছে। সহধাতু সহ্য করা অর্থে এটা তোমায় সহ্য করতে হবে, ইদম তয়া সৈহম মানে করতে হবে মানে কি করা উচিত এরকম। এটা তোমার সহ্য করা উচিত। ঠিক আছে? কি হবে? না ইদম তয়া সৈহম উচিতার্থে কাজটা তোমার করতে পারা উচিত। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, শক ধাতু এবং সহধাতু এই দুটোর উত্তর যৎ প্রত্যয় হলো, অর্থ হলো রূপ হলো সৈহম শক্যম। তাহলে আমরা কটা প্রত্যয় পেলাম এখনো পর্যন্ত? মানে যৎ প্রত্যয়ের কটা সূত্র পেলাম? যৎ প্রত্যয় কি কি? প্রথম কি পেয়েছি? অচয়ত, পরপরদু, ধাত, আর এটা শকি সহস্র। এইভাবে মনে রাখবে। ঠিক আছে? না যৎ প্রত্যয়ের সূত্র তিনটে। কি কি? অচয়ত একটা, দুই হচ্ছে পো রদুপধাত, পো রদুপধাত ইয়াত, পো রদুপধাত যৎ। তিন হচ্ছে শকি সহশ্চ, শকি সহশ্চ, শকি সহশ্চ এটা হচ্ছে তিন। দুই হচ্ছে আবার বলছি পো রদুপধাত, রদুপধাত, পো যদি ভেঙে লিখি এরকম হবে ওটা ভাঙলে। ঠিক আছে? পোহ অত উপধাত এটা সূত্রে পদচ্ছেদ, মানে পদচ্ছেদের ঠিক নয়, মানে সন্ধি রেখে ভাঙলাম। পোহ অত উপধাত যোগ করলে হবে পোহ অদুপধাত, মানে এই যে তটা ফন্টত্বটা ওটা দয়ে পরিণত হবে, তাই হয়েছে দেখো। আর এই বিসর্গটা র হয়ে যাবে। এগুলো যখন বিসর্গ সন্ধি করবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, কেন বিসর্গ র হয়ে যায়, কোথায় হয়, তখন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি কি পেলাম? পোহ অদুপধাত ইয়াত। পরবর্তী দেখো কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা আছে? না হয়েছে মোটামুটি? স্যার বলো। এই শক আর সহ এই ধাতুর উত্তর কি তব্য অনিয় এই দুটোই হতে পারে?
মানে এমনি যদি করা হয়, মানে ওখানে তো বলা হয়েছে যে সমস্ত ধাতুর উত্তরই তব্যনীয় হয়। হবে তো, সহনীয় হয় তো, সহনীয় তব্য করলে হবে সোঢব্য, তব্য করলে হয় সোঢব্য, সোঢব্য সহিতব্য, আর অনিয়র করলে হয় সহনীয়। মানে ওটা হচ্ছে সাধারণ নিয়ম। গ্রামে যতজন বাস করে সবাই মানে। হ্যাঁ, কি বলছো? তব্য আর অনিয়টা সব জায়গাতেই হবে। তব্য অনিয়র ওর নিয়ম রয়েছে। হ্যাঁ, তব্য অনিয়র সব জায়গায় যাওয়ার অধিকার আছে, ওদের অবাধ গতি। কিন্তু কিছু কিছু স্পেশাল নিয়ম, সখী সহস্র, এখানে যৎ প্রত্যয় প্রাপ্ত হবে। দেখো প্রথমত কি বললো, প্রথমত বললো যে অকারান্ত অজন্ত ধাতুর উত্তর যৎ হবে, অজন্ত অজন্ত ধাতুর উত্তর যৎ হবে, ঠিক আছে, এটা বললো। অজন্ত ধাতুর উত্তর যৎ হলো, তাহলে কেবলমাত্র অজ অন্তে আছে এমন ধাতুর উত্তরে যৎ হবে। পরে দেখো বললে পো রজপো ধাতু যৎ, ওই যে ধাতুগুলো বললো যে নম, লব, সেব, কুপ, এগুলো একটাও কিন্তু অজন্ত নয়, একটা অজন্ত নয় কিন্তু, দেখো সবগুলি হলন্ত। কিন্তু এটা হচ্ছে স্পেশাল নিয়ম, সমস্ত অজন্ত ধাতুর উত্তর যৎ হবে, এটা সাধারণ নিয়ম। যেখানে যেখানে অজন্ত ধাতু সেখানে সেখানে উচিতার্থে যৎ করতে হবে, এটা সাধারণ নিয়ম। বিশেষ নিয়ম করছে, বলছে যে সমস্ত ধাতুর অন্তে অবর্গীয় বর্ণ আছে সেইগুলোতেও যৎ করব, গুটি কয়েক মাত্র, সমস্ত নয় কিন্তু, অবর্গীয় বর্ণ। আরো কিছু রেগুলেট করছে নিয়মটাকে, আরো ছোট করছে। ওই যে দেখো শক ককারান্ত আর সহ অকারান্ত, এই শক আর সহ কটা না যাচ্ছে অজন্তে, অচের মধ্যে না যাচ্ছে অবর্গীয় বর্ণ, তাহলে এখানে প্রাপ্ত নেই, যৎ প্রত্যয় প্রাপ্ত নেই। সহ হকারটা না যাচ্ছে অচের মধ্যে অন্তর্ভাব হচ্ছে, না অবর্গীয় বর্ণের মধ্যে অন্তর্ভাব হচ্ছে, তাহলে সহ এখানেও প্রাপ্তি নেই। তখন বলো তাহলে এর জন্য আরেকটা স্পেশাল সূত্র হোক, সখী সহস্র, সেই জন্য। বোঝা গেল ব্যাপারটা? প্রথমে অজন্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে, তারপরে নিয়মটা একটু শিথিল করলো, বললো পবর্গীয় বর্ণ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে। তখন কূপ, নম, সেব, লব এগুলো পাওয়া গেল। তখন আরো কিছু ধাতু পেলাম, শক, সহ, এইগুলো না পেলাম অচের মধ্যে, অজন্তের মধ্যে, না পেলাম পবর্গের মধ্যে, সেই জন্য তার জন্য আবার নতুন নিয়ম করা হলো সখী সহস্র। ক্লিয়ার হ্যাঁ কিনা? কোন ডাউট আছে? না। কারোর কোনো ডাউট আছে? শুধু তোমার নয়, অন্য কোনো ডাউট আছে? দেখো সূত্র হচ্ছে মানে পরবর্তী প্রত্যয় হচ্ছে নিয়ত প্রত্যয়। নিয়ত প্রত্যয়ের দুটো জায়গা, একটা হচ্ছে রিকারান্ত ধাতু, একটা রিকারান্ত ধাতু, আর একটা হচ্ছে হলন্ত ধাতু। রি হলর নিয়ত। বেশি নেই, ছেড়ে দেবে এখানে, করেই দিই, তাহলে পরের দিন অন্য কিছু করতে পারবো। মানে চাপ হয়ে যাচ্ছে কি? এটা করে দিন। আসলে আমি টিউশন পড়ানো ওই জন্য আর কি। ছেড়ে দেবো আর মিনিট 10। আচ্ছা, রেকর্ড দেবে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দেবে তো? হ্যাঁ 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 অবশ্যই। রি হলর নিয়ত, সূত্র হচ্ছে রি হলর নিয়ত, ঠিক আছে। এটাও রিকারান্ত ধাতু আর হলন্ত ধাতু। মানে নিয়ত প্রত্যয় কোথায় হবে? নিয়ত প্রত্যয় হবে রিকারান্ত ধাতু আর হলন্ত ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে। রিকারান্ত ধাতু এবং হলন্ত ধাতুর ক্ষেত্রে নৎ প্রত্যয় হয় উচিতার্থে। রিকারান্ত ধাতু যেমন ক্রি ধাতু, ঠিক আছে।
আর হলন্ত ধাতু মানে যেগুলো হল অন্তে আছে এমন ধাতুর উত্তর নিয়ত প্রত্যয় হবে। এখন রিকারান্ত ধাতু এবং হলন্ত ধাতু, ঠিক আছে? কি দিয়েছে দেখো, বড়দের সৎকর্ম করা উচিত, অগ্রজয়ী সৎকর্ম আচরণীয়ম হবে, আচরণীয়ম। ধাতু হচ্ছে চর ধাতু, চর। চরটা কিরকম ধাতু? হলন্ত ধাতু না? চরটা হলন্ত ধাতু, আচরণীয়ম, ঠিক আছে? আর সকলের সৎকর্ম করা উচিত, সর্বৈহি সৎকর্ম কার্যম, রেক্রি ধাতু। এটা মাথায় রাখবে যে রিকারান্ত ধাতুর সঙ্গে যখন নিয়ত প্রত্যয় হবে, ঠিক আছে, রিকারান্ত ধাতুর সঙ্গে যদি নিয়ত প্রত্যয় হয় তাহলে ধাতুর রিকারটি বৃদ্ধি হয়ে আর হয়ে যাবে, ঠিক আছে? যেমন ক্রি নিয়ত, নিয়তের লোপ হয়ে যাবে, জ থাকবে, ক্রি জ। নিয়তের তকারটির সংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, নকারটির সংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, থাকবে জ, ঠিক আছে? তাহলে কি হবে? এরপরে দেখো নিয়ত প্রত্যয় পরে আছে, কি বলেছি? রিকারান্ত ধাতুর সঙ্গে যদি নিয়ত প্রত্যয় যোগ হয়, নিয়ত প্রত্যয় যোগ হয়েছে, তাহলে ধাতুর যে রিকারটি বৃদ্ধি হয়ে আর হয়ে যাবে। ক্রি, এই যে রিটা আর হবে, ক আর ইয়, কার্য, মানে কার্য। দেখো বোঝা গেল কি করে হলো? এটা একটা কমন নিয়ম। অন্তরা কি বললে বলো, বুঝতে পারলাম না। একবার বলুন তাই বলছি। আচ্ছা বলছি। যখন তুমি নিয়ত প্রত্যয় করবে কিরকম ধাতুর সঙ্গে? না অজন্ত ধাতুর সঙ্গে। বোতল। কি বললাম? যে রিকারান্ত ধাতুর সঙ্গে তুমি যখন নিয়ত প্রত্যয় করবে, নিয়ত প্রত্যয় মানে নিয়ত প্রত্যয় করলে রূপটা কিরকম হবে? কোন রিকারান্ত ধাতুর সঙ্গে তুমি নিয়ত প্রত্যয় করছো, মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই যে রিকারটা আর হয়ে যাবে। অন্তরে কি বললাম বুঝতে পারলে? ধাতুর যে রিকারটা, সে রিকারটা আর হয়ে যায়। হ্যালো অন্তরা, শোনা যাচ্ছে? নিয়ত প্রত্যয়ের তকার ইৎসংজ্ঞা হয়ে লোপ হবে, ঠিক আছে? তকার ইৎসংজ্ঞা হয়ে লোপ হবে, মূর্ধন্যকারও ইৎসংজ্ঞা হয়ে লোপ হবে, থাকবে কেবলমাত্র জ। নিয়ত প্রত্যয় দেখো, এই যে নিয়ত ছিল, ইৎসংজ্ঞা করে লোপ করে কেবলমাত্র জ আছে, ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে কেবলমাত্র জ আছে, ঠিক আছে? এই যে জ আছে, জ থাকলো, আর এই যে ক্রি, এই রিকারটা হয়ে গেছে আর, দিয়ে যোগ করে হয়েছে কার্য। বোঝা গেল কি? প্রক্রিয়াটা বোঝা গেল কি? এই হচ্ছে ব্যাপার। তাহলে নিয়ত প্রত্যয় বিধায়ক সূত্র কি পেলাম? রি হলোর নিয়ত একটা, আর একটা সূত্র আছে ওর আবশ্যকে, ওর আবশ্যকে। এই অর্থে নিয়ত প্রত্যয় হয়, ঠিক আছে? ওর আবশ্যকে।
ওর আবশ্যকে কি অর্থ? যে অবশ্য কর্তব্য, এইরকম অর্থ বোঝায়। অবশ্য কর্তব্য মানে এটা তোমার অবশ্যই করা উচিত, ওখানে তোমার অবশ্যই যাওয়া উচিত। ঠিক আছে, অবশ্যই করা উচিত। এই অবশ্য কর্তব্য এই অর্থে যে কোনো ধাতু নয়, কিন্তু উকারান্ত ধাতু। উকারান্ত ধাতু যেমন ভূ, স্তু, এইরকম যে ধাতু। কি বললাম? যে অবশ্য কর্তব্য এই অর্থে উকারান্ত ধাতুর উত্তর নিয়াত প্রত্যয় হবে। অবশ্য কর্তব্য এই অর্থে উকারান্ত ধাতুর উত্তর নিয়াত প্রত্যয় হবে। ঠিক আছে, কি বলেছি? এটা তোমার অবশ্যই করা উচিত, এটা তোমার অবশ্যই করা উচিত। ঠিক আছে, এই অর্থ ধরে কি হয়েছে? না ইদম তয়া অবশ্যম, না এটা তোমার অবশ্যই ভাবা উচিত, ভাবা উচিত। ঠিক আছে, এরকম করে ভূ ধাতুর সঙ্গে নিয়াত করে হয়েছে ভাব্য, ভূ ধাতুর সঙ্গে নিয়াত করে হয়েছে ভাব্য। অবশ্যম ভাব্যম, অবশ্য ভাবা উচিত এই অর্থে। আর দেবতাদের অবশ্যই স্তুতি করা উচিত। কেন এই ধাতুগুলোকে চুজ করা হয়েছে? স্তুতি কেন চুজ করা হয়েছে? স্তু উকারান্ত ধাতু, ভাবা উচিত ভূ উকারান্ত ধাতু। হস্যু দীর্ঘ দুটোই হবে? অবশ্যই হস্যু দীর্ঘ দুটোই হবে। ঠিক আছে, এইরকম। পরবর্তী সূত্র হচ্ছে, পরবর্তী প্রত্যয় হচ্ছে কিয়প প্রত্যয়। পরবর্তী প্রত্যয় কিয়প প্রত্যয়। না কিয়প প্রত্যয় কোন অর্থে হয়? ওই উচিতার্থে। উচিতার্থে এটা দুটো তিনটে সূত্র আছে, তিনটে সম্ভবত সূত্র তিনটে। সূত্রটা হচ্ছে, ভালো করে শুনবে। এতি এতি স্তু শাস ব্রি দ্রি জুষহ কিয়প। এতি স্তু শাস ব্রি দ্রি জুষহ কিয়প। সূত্রটা মুখস্থ করলে অটোমেটিক আর কিছু পড়তে হবে না, ওইগুলো অটোমেটিক হয়ে যাবে। সূত্রটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এতিস এতিস তুষাস ব্রিদ্রি জুষহ কিয়প। এতিস তুষাস ব্রিদ্রি জুষহ কিয়প। এইগুলো একটা একটা ধাতু। এতি ইন ধাতু, ইন এতি ইন ধাতু। ঠিক আছে, স্তু স্তু ধাতু, শাস শাস ধাতু, ব্রি দ্রি জুস, এগুলো একটা একটা ধাতু। এই ধাতুগুলোর উত্তর কি হবে? এই ধাতুগুলোর উত্তর কিয়প প্রত্যয় হবে। কোন অর্থে? উচিতার্থে। ইনযুক্ত কিয়প কি হবে? ইত্তীয়, সরি এত্তীয়। স্তু যুক্ত কিয়প কি হবে? স্তুত্যীয়। সাজ যোগ কিয়প শিষ্য। ব্রি যোগ কিয়প বৃত্তীয়। যোগ ক্যাপ, ওটা এক তো কি করে হলো? ইত্তো তো হতে পারতো। না তো হবে না, গুণ হয়ে যাবে। এর বৃদ্ধি হয়ে এ হবে নাকি? গুণ হয়ে গুণ হবে।
এই হচ্ছে রূপগুলো। মানে দেখো কিয়প প্রত্যয় লিমিটেড কিন্তু এইগুলোই, কিন্তু এর বাইরে কিন্তু কিছু আসবে না। স্যার পানিনি হয়ে তো এর তো নেই, ইত্যই আছে তো। ইত্তো আছে। হুম। মানে ইত্যুই দেখাচ্ছে, মানে ঠিক আছে? ইত্তুই দেখাচ্ছে, ঠিক আছে? ইত্যুই হবে, এই যে তাহলে ইত্তুই হবে, এই যে আমারই ভুল বলাটা। দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার ভাবাটা ভুল হয়েছে। ইত্তীয়। তাহলে দেখো এইগুলো হচ্ছে লিমিটেড কিন্তু, ঠিক আছে? এই সূত্রের বাইরে কিন্তু আর কিছু হবে না। এই ধাতুগুলোর উত্তরে কিন্তু কিয়প প্রত্যয় হবে। এতিস তুষাস বৃদ্রে জুষক কিয়প, যে এই ধাতুগুলোর বাইরে অন্য ধাতু থেকে কিয়প হবে এমন কিন্তু নয়, এর মধ্যেই কিয়প হবে। পরবর্তী সূত্র হচ্ছে ঋদুপধাচ্য। ঋদুপধাচ্য। ঋকার উপধাতে আছে এমন ধাতুর উত্তর কিয়প প্রত্যয় হবে উচিতার্থে। ঋকার উপধাতে আছে এমন ধাতুর উত্তর কিয়প প্রত্যয় হবে উচিতার্থে। এইগুলোর পরে বলাটা আমার মনে হয় না মাথায় যাবে। উপধাতে আছে, বলি চলো, ঠিক আছে? ঋকার উপধাতে আছে এমন ধাতুর উত্তর বুঝতে হবে ঋকার উপধাতে আছে। উপধা কাকে বলে? শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে উপধা, অল অন্তাৎ পূর্ব উপধা। কোন শব্দের কিসের আগেরটা? অন্তিম বর্ণের পূর্ব বর্ণটি হয় হলো উপধা। কোন শব্দের মানে কোন একটা শব্দ আছে, সেই শব্দে অনেকগুলো বর্ণ আছে, ঠিক আছে? ধরো বললাম যে রামম বা রাম, কোন শব্দের অন্তিম বর্ণের পূর্ব বর্ণটি হবে উপধা। তাহলে রামম এটা শব্দ, র আ ম অ ম, আর এখানে র আ ম অ। তাহলে বলো তো এখানে অন্তরা আছো?
দাদা আছি। এখানে প্রথম যে রামম কোনটা উপধা হবে এখানে? উপধা কোনটা? হ্যাঁ, অটা। আকাশ দ্বিতীয়টায় কোনটা উপধা হবে? দ্বিতীয়টাই মটা। মটা। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পেয়েছি। তাহলে উপধা কোনটা হলো? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পেয়েছি। হ্যাঁ, দ্বিতীয়টাই মটা। ম। মার্ক করেছি। তাহলে কোন শব্দের অন্তিম বর্ণের পূর্ব বর্ণটি হবে উপধা। তাহলে আমরা পেলাম। বলছে এইরকম এমন ধাতু যে ধাতুর উপধাতে রিকার থাকবে। এমন ধাতু যে ধাতুর উপধাতে রিকার থাকবে। উপধায় রিকার। সেই রকম ধাতুর উত্তর ক্রিয়া প্রত্যয় হবে উচিতার্থে। উপধাতে রিকার থাকবে এমন ধাতু। ঠিক আছে, দেখো বলছে যে স্পৃশ ধাতু, স্পৃশ। এটাকে ভাঙলে হবে দন্তস্ব প রি স। দেখো উপধায় রিকার আছে? উপধায় রিকার আছে নাকি না? এই যে স্পৃশ্য, এখানে কোন প্রত্যয় হয়েছে? স্পৃশ্য। কি বলবে? কিয়া প্রত্যয়। স্পৃশ্যতে হয়েছে কিয়া প্রত্যয়, হৃদুপধাচ্য। এরকম একটা ধাতু আছে কৃপ। কৃপ, প, পটা অন্তিম বর্ণ, রিকাট উপধায়, কৃপ্প, এরকম রূপ হতে পারে। ঠিক আছে, এটা গেল কিয়া প্রত্যয়টা। ওই যে প্রথমে পেয়েছিলাম না, তব্যৎ তব্যানিয়রহ, তব্যৎ এবং অনিয়র, এই যে প্রত্যয়গুলো কোন অর্থে হয় বলেছিলাম? তব্যৎ তব্য অনিয়র। কোন অর্থে আর কোন বাচ্যে হয় বলেছিলাম? কর্ম আর ভাব বাচ্চে। কর্ম আর ভাব। ওইখানে একটা প্রত্যয় ছিল তব্যৎ প্রত্যয়। অনুগার্থে কর্ম আর ভাব। ওইখানে একটা প্রত্যয় পেয়েছিলাম তব্যৎ প্রত্যয়। তব্যৎ, ওই তব্যৎ প্রত্যয়টা হয় কর্তৃবাচ্যে। এটা স্পেশাল মাথায় রাখবে, লিখে রাখতে পারো। একমাত্র কৃত্য প্রত্যয়গুলোর মধ্যে তব্যৎ যে প্রত্যয় সেটা হয় কর্তৃবাচ্যে। কৃত্য প্রত্যয়গুলোর মধ্যে যে তব্যৎ প্রত্যয়, তব্যৎটা হয় কর্তৃবাচ্যে, এবং সেটাও হয় কেবলমাত্র বস ধাতুর উত্তর। বস ধাতুর সঙ্গে তব্যৎ প্রত্যয়টা হবে কর্তৃবাচ্যে। মানে তব্যৎটা অনলি এই বস ধাতুর উত্তরই হয়, আর কোথাও হয় না? স্যার শুনতে পাচ্ছেন? সুজাতা কিছু বলছিল একটা। হ্যালো, শোনা যাচ্ছে সুজাতা? হ্যাঁ স্যার, ওই বলছিলাম যে তব্যৎটা অনলি বস ধাতুর পরেই হয়, আর অন্য জায়গায় হয় না, ওটাই বলছি। অন্য জায়গায় হয় না, মানে অন্য জায়গায় হয় কি ব্যবহার পাওয়া যায় না, অন্য জায়গাতে অন্য স্থলে হয় কি না তার ব্যবহার পাওয়া যায় না। বস ধাতুর সঙ্গে তব্যৎ প্রত্যয় যোগ করলে কর্তৃবাচ্যেই হয়, রূপটা হবে বাস্তব্য।
রূপটা হবে বাস্তব্য। বাস্তব্য 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 এটা এটা জায়গাকে জায়গাকে বোঝায় বোঝায় বা বা বাসস্থানকে বাসস্থানকে বোঝায়। যদি বলা হয় যে ভারত বর্ষম মম বাস্তব্যম, ভারতবর্ষম মম বাস্তব্যম, ভারতবর্ষ হচ্ছে আমার বাস্তব্য, আমার বাস করার জায়গা, বাসস্থান। ঠিক আছে, এরকম। বার্তিক হচ্ছে বসেস্তব্যৎ কর্তরি নিচ্চ, মাথায় রাখবে। বসেস্তব্যৎ বসেস্তব্যৎ কর্তরি নিচ্চ। লাস্ট হচ্ছে কেলিমর। কেলিমর একটা কৃত্য প্রত্যয়, খুবই গৌণ। এর প্রয়োগ তেমন দেখা যায় না, খুব লিমিটেড প্রয়োগ, নেই বললেই চলে, উচিতার্থেই হয়। এর কোনো সূত্র নেই, কিন্তু একটা বার্তিক আছে। কেলিমর উপসংখ্যানম, কেলিমর উপসংখ্যানম। ঠিক আছে, কেলিমর উপসংখ্যানম। এই কেলিমরটাও কিন্তু হয় উচিতার্থেই হয়, কেলিমর প্রত্যয়টিও উচিতার্থেই হয়। কি বলা আছে দেখো, যে মাস কলাইগুলোর পাক করা উচিত, মাস কলাইগুলো পাক করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে পচযুক্ত কেলিমর দিয়ে পচে লিমাহা, মানে মাসাহা পচে লিমাহা। মাসাহা মানে মাস কলাইগুলি, পচে লিমাহা মানে পাক করা উচিত। এখন অন্য ধাতুর সঙ্গে হবে হয়তো যে ব্যাকরণম পঠে লিমম, ময়া ব্যাকরণম পঠে লিমম। পচ থেকে হচ্ছে পচে লিমো, পচে লিমো, তাহলে পঠ থেকে হবে পঠে লিমো। ময়া ব্যাকরণম পঠে লিমাহা, লিমম, ময়া ব্যাকরণম পঠে লিমম। পচনম পঠে লিমাহা বা ময়া ব্যাকরণম পঠে লিমম। হতেই পারে যেহেতু নিয়ম আছে। মাসাহা পচে লিমাহা ব্যাকরণম পঠে লিমম, হতেই পারে যেহেতু নিয়ম আছে। এর অসুবিধা নেই। দেখো বোঝা গেল কি পুরোটা